হাড়ি পাতিল বিক্রেতা থেকে শত কোটির মালিক। নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগ। অসৎ উদ্দেশ্যে 4 মোবাইল কোম্পানির ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফ। সাবেক কর কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে দুদকের মামলা। গড় পেল আরও 18,500 পরিবার। গৃহ ও ভূমিহীন মুক্ত 58 জেলা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর দিবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। ভারতের জোট সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে, আশা বিএনপির। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিবেচনায় জনস্বার্থ। এবং গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, জাতিসংঘে স্বাগত জানালো হামাস। বিমান দুর্ঘটনায় মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সহ নিহত 10। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTM সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। একসময় ছিলেন হাঁড়ি পাতিল বিক্রেতা, এরপর ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে এখন শত কোটি টাকার মালিক। মাত্র কয়েক বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি। তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেটের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করে গড়েছেন এ সম্পদ। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী টুম্পা ফ্রোজ। নৌকা সোনারগাঁয়ে থাকছে, নৌকা থাকবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারি এই শম্ভুপুরা থেকে বিপুল ভোটে নৌকার জয় নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। 2011 সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন সোহাগ রনি। এখন তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে এক সময় তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া পুরান বাজারে মাটির তৈরি হাঁড়ি পাতিল বিক্রয় করতেন। তার আগে ছিলেন সাবেক এক ইউপি চেয়ারম্যানের গ্রাম্য লাঠিয়াল বাহিনীর সদস্য। সে চেয়ারম্যানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ রনির এ এলাকাতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে মোগরাপাড়া পুরান বাজারে একটি 3 তলা বাড়ি, পাশের এলাকা ফুলবাড়িয়াতে আরেকটি 4 তলা বাড়ি, কামারগাঁও এলাকাতে গড়েছেন 7 তলা একটি বহুতল ভবন ও দোতলা আরেকটি বাড়ি। সেই সঙ্গে সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিনেছেন কয়েক কোটি টাকা মূল্যের জমি। কামারগাঁও এলাকাতেও আরও 4টি জমির মালিক তিনি। সোনারগাঁ পৌরসভার আদমপুর এলাকাতে জমির মালিকানা আছে তার নামে। নারায়ণগঞ্জ নগরীর জামতলা আবাসিক এলাকায় NS টাওয়ারে কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের মালিকও সোহাগ রনি। চলাচল করেন প্রায় কোটি টাকা মূল্যের 2টি গাড়িতে। বাড়ি গাড়ি ছাড়াও সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ, সুলতান কনস্ট্রাকশন লিমিটেড ও সাফওয়ান ট্রান্সপোর্ট এজেন্সির মালিকও তিনি। একই উপজেলায় আবু তাওমা ওভারসিজ লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিকানায় পাওয়া গেছে তার নাম। তিনি শুধু দেশেই নয়, সৌদি আরবের জেদ্দা শহরে নিয়েছেন আরেকটি কাপড়ের দোকান। স্থানীয়দের অভিযোগ মাত্র 15 বছরে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ওয়েট্রেস সেক্টরের নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করেই গড়েছেন এসব সম্পদ। তার এসব সম্পদ দেখাশোনায় গড়েছেন বিশাল পেটুয়া বাহিনী। তাদের ভয়ে মুখ খুলতে রাজি হননি অনেকেই। আমার মতো 20-25 জায়গা সগ্রণী বেচে দিছে, সবাই ঘুরতেছে। হ্যাঁ, আমরা টাকাও পাই নাই। আগে জায়গা সব দল করে নিয়ে আবার উপর করে কোম্পানির থেকে টাকা পয়সা নিয়ে পাবলিকে না দিয়া একচেটিয়া সে সব টাকা আত্মসাৎ করছে। আমার ছেলে ব্যবসা করতো, BS পাস, পাশাপাশি একটু ব্যবসা করছে। ফাঁসি আমার যেমন বুকটা খালি করছে, হ্যারমার বুকটা খালি করে। সাবেক ছাত্রলীগ নেতা রনির এমন অপকর্মে বিব্রত জেলা আওয়ামী লীগও। নেতারা বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে দলীয় ব্যবস্থা। শুধু সোনারগাঁয়ে না, এটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবেই আমি আশা করি আমাদের কমিটিটা হলে এটা যাতে না হয় এ বিষয়ে অবশ্যই আমরা যত্নবান হব। সম্পদের কথা স্বীকার করলেও বৈধ পথেই উপার্জনের দাবি সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির। সব মিলে ধরেন আপনার 8-10 কোটি টাকার মালিক হতে পারে। মানুষ অনেক কিছু বলে। সোহাগ রনি এখানে জমি জোর করে আমাদেরকে দখল করে আমাদের টাকা দেয় নাই বা আমাদের জোর করে জমি নিয়ে গেছে, এরকম ধরনের কোনো প্রমাণ কিন্তু নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কেউ মানববন্ধনও করে নাই আর আমার বিরুদ্ধে বলেও নাই। শীতের মধ্যে গোসল করে আমরা ফজর নামাজ পড়ছি, ওই ঘরের সন্তান আমরা। অতএব
আমরা রাজনীতি করতে গেলে অনেক ধরনের মন্তব্য করবি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যাওয়াদের বিরুদ্ধে দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদিও দুদক বলছে অভিযোগ পেলে অনুসন্ধান করবে তারা। আমরা দাবি করব অনতিবিলম্বে দুদক নামে যে সংগঠন আছে তারা যেন তাদেরকে ধরে এই ধরনের টাকা অর্জন করছে তাদের বিরুদ্ধে যেন এই ধরনের অভিযান অনতিবিলম্বে শুরু হয়। দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে, আমরা এগুলো হেডকোয়ার্টার পাঠিয়ে দিই, হেডকোয়ার্টার থেকে অনুমোদন সাপেক্ষে আমরা ব্যবস্থা করি। দলীয় পরিচয় ব্যবহার করে অঢেল সম্পদের মালিক রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিল্পনগরী খুলনার মূর্তিমান আতঙ্ক শাহাবুদ্দিন লস্কর ধীরা। সাংবাদিক হত্যা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কেউই রক্ষা পাননি তার হাত থেকে। 19 বছর আগে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামি সে। ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে খালাস পেয়েছেন মামলা থেকে। শুধু তাই নয়, 21শে অগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও ধীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। খুলনা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। শাহাবুদ্দিন লস্কর ধীরা সাবেক শিবির ক্যাডার ও চরমপন্থী নেতা। সাক্ষাৎ আতঙ্কের নাম খুলনা সহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। এভাবে 2005 সালের 5 ফেব্রুয়ারি খুলনায় রিমোট কন্ট্রোল বোমা মেরে তৎকালীন প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শেখ বেলাল উদ্দিনকে হত্যার চেষ্টা করে ধীরা। 5 দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাংবাদিক বেলালের। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যার ঘটনায় ওই সময়ে খুলনা সদর থানার এসআই আমিনুল বাদী হয়ে 2টি মামলা করেন। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরা, রফিকুল ইসলাম ওরফে হাসান, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম মেরাজ, রিকশা চালক গদা ইউনুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা থেকে বাঁচতে পরিচয় গোপন করে গোপনে ঢাকায় সিআইডি অফিসে তদবিরে আসে ধীরা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। আদালতের নথি ঘেঁটে দেখা যায় খুলনা দ্রুত বিচার আদালতে শুরু হয় এ মামলার বিচার কাজ। 2007 সালে 3 জনকে কারাদণ্ড দেওয়া হলেও যোগসাজশ করে খালাস পান সন্ত্রাসী ধীরা। সন্তানের হত্যার ন্যায় বিচার চেয়ে 19 বছর ধরে বুকে পাথর বেঁধেছেন বেলালের 80 ঊর্ধ্ব মা। 18 বছর চলে গেছে, আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। বিচার কার কাছে? আল্লাহর কাছে ছাড়া বাবা আমার কাছে বিচার চায় না। ধীরার হামলার শিকার খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানো। তাকেও বোমা মেরে একাধিকবার হত্যার চেষ্টা করে ধীরা। সঠিক তদন্ত করে যদি সরকার আবার এই ব্যবস্থা নেয় তাহলে এই সমস্ত অপরাধীরা পার পাবে না। তৎকালীন গণমাধ্যমের খবর, 20 বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গেও যুক্ত ছিল চরমপন্থী ধীরা। গোপালগঞ্জে 76 কেজি বোমা হামলার ঘটনার মূল নায়ক মুফতি হান্নানের সঙ্গে খুলনার ধীরার যোগাযোগ হয় এবং মুফতি হান্নান তারই আশ্রয়ে ছিলেন বেশ কিছুদিন। চরমপন্থী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল বেশ কিছু রিপোর্ট করেছিলেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। খুলনা অঞ্চলের রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা বলছেন ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজশেই মামলা থেকে খালাস পায় ধীরা। বেলাল হত্যা সহ খুলনা 6 সাংবাদিক হত্যা মামলার পূর্ণ তদন্ত চান তারা। সন্ত্রাসী কবলে খুলনা নাই, সমস্ত মামলাগুলো এখন আবারও পুনঃ তদন্ত করে সমস্ত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করি। এই মামলায় অনেকেই খালাস পেয়েছে, আবার অনেকে যাবজ্জীবন। কিন্তু তাদের পরিবারের হোক বা সাংবাদিক মহল, তারা কিন্তু আসলে মনে করে যে প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই এবং প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। খুলনার সাংবাদিকরা এমন প্রতিবাদ করেছেন যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। তারা কলম ভাঙছে রাস্তার ভিতরে। আমি চাই প্রশাসন পুনরায় এটা তদন্ত করে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে এই সবগুলি মামলার বিচার হয়। শুধু বিএনপি নয়, ধীরার ঘনিষ্ঠ যোগাযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও। এজন্য হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে তিনি। বর্তমানে আছে কারাগারে। তার বিরুদ্ধে থানায় থানায় আছে 16টি জিডি আর 4টি মামলা। সাংবাদিক বেলাল হত্যা ও এমবি মিজানের হত্যা চেষ্টার মামলায় দ্রুত বিচারের দাবি ভুক্তভোগীদের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি,
ঢাকা। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে 4 মোবাইল অপারেটর কোম্পানিকে অসৎ উদ্দেশ্য এবং ক্ষমতার অপব্যবহার করে 152 কোটি টাকা অপরিশোধিত সুদ মওকুফ করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ মামলা। মাজহারুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2016 থেকে 2019 পর্যন্ত 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4 মোবাইল কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে 152 কোটি টাকার বেশি পরিমাণ অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। 16টি নথির মূল বিষয়গুলো ছিল স্থান ও স্থাপনার ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট আদায় সংক্রান্ত। কিন্তু কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী আদেশে ভ্যাট আদায় না করার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও আর্থিক ক্ষতি হয়েছে রাষ্ট্রের। দায়িত্বে থাকা অবস্থায় ওয়াহিদা রহমানের ক্ষমতার অপব্যবহার এবং অপকর্মের তদন্তে কমিটি গঠন করে কর কমিশন। তদন্তে দোষী সাব্যস্ত হয় তার নথিপত্র দুদকে পাঠালে মামলা করে দুর্নীতি বিরোধী এ সংস্থাটি। মামলার অভিযোগে বলা হয়, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওয়াহিদা রহমান। আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকা ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। দুদক সচিব আরও জানান, কর মওকুফের বিনিময়ে মোবাইল অপারেটরগুলো থেকে আর্থিক কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তারও ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে, সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সরকারি বিভিন্ন সংস্থা ওয়াহিদা রহমানের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানান দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ আরও 18,566 ঘরের দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মধ্য দিয়ে দেশের 58টি জেলা এবং 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। পুনর্বাসিতরা আত্মমর্যাদাবোধ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে লালমনিরহাট, কক্সবাজার ও ভোলার গৃহ ও ভূমিহীন 18,566টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার জমির মালিকানা সহ ঘর। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবক হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি, যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর নির্মাণ এবং উপকরণ দিয়ে সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা
ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। এ সময় আরো ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে দেশের ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। নিজের নামে জমির দলিল ও ঘর পেয়ে উচ্ছ্বসিত ভূমি ও গৃহহীন হাজারো পরিবার। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখছেন অসহায় এসব মানুষ। লালমনিরহাট থেকে জান্নাতুল মোহনার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নিজের জমি ও ঘরের স্বপ্ন কে না দেখে, কিন্তু কয়জনেরই বা সেই সামর্থ্য থাকে? অনেকের তো দুবেলা আহারও জুটে না। সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে হাতে নেন আশ্রয়ণ প্রকল্প। প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮,৫৬৬টি আশ্রয়হীন পরিবারকে উপহার দেওয়া হয় জমি ও ঘর। ৭০টি উপজেলা হয় ভূমিহীন গৃহহীন শূন্য। নিজের জমির দলিল ও ঘর হাতে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় ভূমিহীন গৃহহীন হতদরিদ্রের মুখে। খুব ভালো ঠেকতেছে, এখন ঘর পাশে মালিক হচ্ছে। এখন আগে খুব কষ্ট করছি, কলার পাতা দিয়ে ঘর ঘিরেছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করছি। এখন আল্লাহ দেয় প্রধানমন্ত্রী এখন আমাদের সুখ করে দিচ্ছে। চিন্তা করছিলাম তো যখন পামু না পামু তা আল্লাহ মিলাইছে, এখন পাইছি, এখন খুশি হয়েছি। অনেক ভালো হয়েছে। এমন বাবা মাও যেটুক পাচ্ছি, বাবা মাও জন্ম দেওয়া অতটুক দিতে পারে নাই, তে আমরা ঠাই পাচ্ছি, আমরাও অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আল্লাহ শেখ হাসিনা সরকারকে আরো সুখী করুক, আরো ভালো করুক। আমি কই নিজে যদি বাড়ি হইতো কত খুশি হলো ভাই, এখন নিজে বাড়ি সরকারে দিচ্ছে, মন খুব খুশি। প্রধানমন্ত্রী মঙ্গলবার বেলা ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলায় বাড়ি ও মালিকানার কাগজপত্র হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে দেশের ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলা শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত হলো। এই মানুষেরা কিছুদিন আগেও কল্পনা করতে পারেনি নিজস্ব জমি কিংবা বাড়ির কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে তুলে দিয়েছেন জমির দলিল এবং ঘর। তাদের মুখের হাসি বলে দিচ্ছে কতটা আনন্দের আজকের এই দিন। এখন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে পারলেই পূরণ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন। লালমনিরহাট থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি। ভারতের নবনির্বাচিত জোট সরকার বাংলাদেশের কোনো দল নয়, বরং জনগণের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। তাদের দাবি, বিশ্ব রাজনীতিকে বিবেচনায় নিয়েই দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে কৌশল নিচ্ছে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগকে একতরফা সমর্থনের অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব হয় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানান অনেকে। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবার জোট সরকার গঠন করেছে বিজেপি। ভারতের নবগঠিত জোট সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাবে, এমনটি প্রত্যাশা বিএনপির। একপক্ষীয় সম্পর্ক রাখার যে তাদের যে একটা আগ্রহ বা তাদের যে একটা প্রবণতা, এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে প্রত্যাশিত বিষয় কোনটা। এ ব্যাপারে তো তাদের হস্তক্ষেপ করা মোটেই উচিত না, বরং উল্টোটা করা উচিত, দেখার যাতে তাদের ওই উদাহরণ আমরা এখানে অনুসরণ করতে পারি। ওদের যেরকম একটা রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার জনগণের জন্য তারা সৃষ্টি করছে এবং এটাকে প্রোটেকশন দিচ্ছে, আমি চাই যে আমাদের দেশেও কোনো স্বৈরাচারী সরকারকে, কোনো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে আমাদের সেই অধিকারগুলা মানে কন্টিনিউয়াসের জন্য আমরা কেউ হরণ করতে না পারি। দলটির নেতারা বলছেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় নিচ্ছে বিএনপি। বাধ্য হওয়ার মতো কর্মকৌশল আমাদের যেটা করা দরকার, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা অনেক জায়গায় সেটা পারছি না, কারণ হঠাৎ পট পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রিটেনে, ফ্রান্সে সাম্প্রতিককালে যেটা হলো, ভারতের ফলাফল যেভাবে হলো, এগুলোর উপরে লক্ষ্য রেখে তো কৌশল পরিবর্তন করতে হচ্ছে ঘন ঘন, এই জন্য এটা থিতু হতে পারছে না। আমাদের সমমর্যাদা রেখে আমরা প্রতিবেশী দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক,
আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই, কিন্তু আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রীয় মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে সম অধিকার ভিত্তিক ভালো সম্পর্ক চাই। এটা হইল আমাদের নীতি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। রাজধানীর গাবতলী হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু, এখনো নেই ক্রেতার আনাগোনা, নিরাপত্তায় সতর্ক ইজারাদাররা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেয়া থেকে শুধু বিরতি ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস, তবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে বিস্তারিত। গেল 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। আমরা আমাদের সামনে প্রস্তাবটি গ্রহণ করে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারি। দুই পক্ষকেই বিলম্ব না করে এবং কোনো শর্ত ছাড়াই চুক্তির শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে। আজই কাউন্সিল হামাসকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই এই চুক্তিতে সম্মত হয়েছে এবং হামাস একই কাজ করলে আজ যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এ প্রস্তাব পাশকে সঠিক পথে একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আমরা এই প্রস্তাবের বাস্তবায়ন দেখতে চাই। ফিলিস্তিন এরই মধ্যে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। তারা এই প্রস্তাবের বাস্তবায়ন করার জন্য মধ্যস্থতাকারীদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। এই যুদ্ধবিরতি স্থায়ী হোক। আমরা আর যুদ্ধ দেখতে চাই না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার ভয়ানক দুর্ভোগ কমাতে চাইলে মধ্যপ্রাচ্যের সমস্ত সরকারকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসকে চাপ দেওয়া উচিত। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে। পরিকল্পনা বাস্তবায়নে মধ্যস্থকারীদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলে এক বিবৃতিতে জানিয়েছেন তারা। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতায় নির্মমভাবে হত্যার শিকার এমপি আনার চোরাচালানের সাথে যুক্ত ছিলেন এমন কথা কখনো বলেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। কোরবানি ঈদের আর বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। তারা জানান, এখনো হাটে নেই আশানুরূপ ক্রেতার দেখা। আর হাট ইজারাদাররা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তৎপর রয়েছে পরিচালনা কমিটি। বিস্তারিত ফজলা আতিদের রিপোর্টে।
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসেছে 4টি গরুর হাট, আরও 2টি হাট বসানোর প্রক্রিয়া চলছে। আর দক্ষিণ সিটিতে বসেছে 9টি হাট। গাবতলী হাটে 2টি উট এনেছে আমজাদ ব্যাপারী। এই দুটির দাম হাঁকানো হচ্ছে 54 লক্ষ টাকা। আনুষ্ঠানিকভাবে হাট শুরু না হলেও ক্রেতার অপেক্ষায় আছেন প্রথম থেকেই। মূল্যটা হাঁকানো হয়েছে উট ওইটা 28 লক্ষ টাকা, এটা 26 লক্ষ টাকা। আর পাকিস্তানি উট এইটা আর এটার খাবার খায় আপনার গরু যেই খাবার খায় ভুসি, গমের ভুসি, ঘাস, পানি, গাজর। গাবতলী হাটে নানা জাত আর আকারের পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ব্রাহ্মা ও ফ্রিজিয়ান জাতের পাশাপাশি দেশি গরুর সমারোহ হাটে। আছে নানা জাতের খাসি ও ছাগল এবং দুম্বা। তবে এখনো নেই ক্রেতার দেখা। বিক্রেতারা বলছেন হাট জমে উঠতে সময় লাগবে আরো 2-1 দিন। ওনার নাম হচ্ছে বুলবুল। সিরাজগঞ্জ হতে আসছি আমরা। দামটা 25 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ছোট আছে, বড় আছে, মাঝারি সাইজ, যে চাইছেন সবই সাইজ পাইবেন। আর ক্রেতা এখনো নামেনি, আপনার ক্রেতা আপনি বুধবারের পরে থেকে নামবে। গরুর দামগুলো আছে 6.5, 7 এরকম দাম চাচ্ছে। কিতা এখন বর্তমান কম আসে দেখি বলে ভাই আসবো না, জায়গা নাই, 2 দিন আগে আসবো আর কি। নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব, সাথে সাথে ডিজিএফআই, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে। 80 টাকা খুশি আছে, কিন্তু কোনো ক্রেতা এখনো পাইনি, আর কোনো ক্রেতা দামও বলেনি। গাবতলী হাট কেন্দ্রিক যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বিশ্বকাপে টিকে থাকতে রাতে কানাডায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান। নাসাউ কাউন্টির উইকেট নিয়ে বাবরদের দুশ্চিন্তা। পুরনো সিলিন্ডার ভাঙতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। রাজধানীর আদাবরের বেড়িমাঠ এলাকায় ভাঙাড়ি দোকানে এ ঘটনাটি ঘটে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া 14 জনের মধ্যে ভর্তি আছেন 5 জন। এদিকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সোমবার রাত 3:30টার দিকে ভাঙাড়ি দোকানের কর্মচারীরা পুরাতন গ্যাস সিলিন্ডার ভাঙতে গেলে মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। চোখ জ্বলছে, আমি মনে করছি ঘুম কম হচ্ছে, আমি বাথরুমে যাওয়া লাগছে, তখন আর খুঁজে পাচ্ছি না বাথরুম, তখন সোজাই ছিঁড়ে আমি বেড়িবাঁধে উঠছি। রাত 3টার সময় ওই সিলিন্ডারের মাথায় বাড়ি দিলে ওটা লুজ হয়ে গেছে, গ্যাস বাইরে আনতেছে। তখন একটা ঘেরান আসি গেছে, তখন মানে বুকের পরপরই উঠে গেছে। হ্যাঁ, উঠার পরে তখন কে কায় দৌড় মারলো নিজের জীবন ধরে। আমিও তখন ওখানে হাট ফেলে ওখানে পড়ে গেছিলাম। ওরা সবাই বলতেছে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, মানে এরা নিঃশ্বাস নিতেছে আর বলতেছে, কেউ পারতেছে, কেউ নিতেছে, কেউ হুয়া পড়তেছে। এভাবে 13-14 জন তারা আহত হয়ে গেছে। ভাঙাড়ি দোকানীদের অসাবধানতায় এমন কর্মকাণ্ডে শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। দোকান এক জায়গায়, ভাঙছে আর আরেক জায়গায়, তা ও সচেতন হিসেবে আরেকজনের ক্ষতি করলো, হয়তো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। কি বলবো, এদের সাজা দেওয়াই উচিত, কেননা এরা যেখানে সেখানে এরকম কাজ করে। এ ঘটনায় কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে, আর অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান হাসপাতালের পরিচালক। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল। এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এই ঘটনায় দোকানের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে সিলিন্ডারটি নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।